সরকার সংগঠনের প্রশ্ন কোনো বিষয় হবে না, এটা একটা একাডেমিক বিষয় হবে, ইতিহাসের অংশ হবে। আমাদের এতে ইতিহাসের অংশ হইলে এতে কোনো সমস্যা নাই, বাট ইতিহাসের অংশ না করে বিপ্লবী সরকার মরকার গঠন করতে গেলে আমরা আমাদের বক্তব্য আছে, এটা নষ্ট হয়। আর্মির যে ডিসিপ্লিন লাইফের সততা আছে এটা নষ্ট হয়। আর্মির মধ্যে যে সিভিলের মধ্যে যে দালাল আছে, থানায় যে দালাল কাজ করে, ওই দালালরা আর্মির সাথে যোগাযোগ করার জন্য সক্রিয় হয়। এতে টোটাল আর্মি ধ্বংস হয়ে যাবে। গিয়া এদের কাছ থেকে লেজিটিমেসি নিতে গিয়া এদেরকে এত বেশি আসন দিয়ে দিছে যে এরা ফ্যাসিস্ট হয়েছে। তো এই ফ্যাসিস্ট হওয়ার পেছনে মঈনুদ্দিনের, ফখরুদ্দিনের এবং এই ডক্টর ইউনূসের পার্ট আছে। তো এই আগামী মার্চ তো দূরের কথা, 2026-27 মার্চের মধ্যেও সে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই, এক নম্বর। 2 নম্বর, শফির আলম নাদেল এমপি হয়েছে কিভাবে? বিনা ভোটের এমপি হয়েছে। নাদেলের কথা আপনাকে বিশ্বাস করতে হবে? নাদেলের কথা বিশ্বাস করলে তো শেখ হাসিনা এখন থাকতোই বাংলাদেশে। তো নাদেলের কথা বিশ্বাস করার কারণ নাই। শেখ হাসিনাকে ধরে আনতে যদি পারে কেউ গিয়ে, আমাদের যারা আছে গভর্নমেন্টের থেকে যদি কেউ গিয়ে ধরে আনতে পারে, তাইলে একটা কথা হইতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা আসবে কাঠগড়ার জন্য। শেখ হাসিনাকে ধরে যদি আনতে পারেন তাইলে কাঠগড়ায় দাঁড়াবে। আসুন, শেখ হাসিনা বিষয় না, এবং শেখ হাসিনা আগামী আরো 10 বছর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হবে না, এটা ফিনিশ। আসুন, আপনি যেটা ছিলেন, আমি আপনাকে বলছি যে এখানে আমাদের নিজেদের মধ্যে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। সমস্যা হলো আমাদের নিজেদের মধ্যে সমঝোতার সমস্যা। এখন এই প্রক্লেমেশন যেটা আপনি আলোচনায় আনলেন, প্রক্লেমেশন হলে যে বিপ্লবী সরকার হবে, সেই বিপ্লবী সরকার, এইটা বিপ্লবটা কার বিরুদ্ধে হয়েছে? বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব হয়েছে? শেখ হাসিনার একটা অলিগার্কের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। এই বিপ্লবী সরকার যদি হয়, জিজ্ঞেস করেন তো দেখি আমাদের ওয়াকারুজ্জামান থেকে বিপ্লবী সরকারকে স্যালুট করবে কিনা। আসুন, এটা হবে না। আর সর্বশেষ আমি আপনাকে বলি যে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলছেন যে এখন যে প্রক্লেমেশন হবে, এটা সরকার এটা করবে না, এটা সরকার এটা হইতে সহায়তা করবে। আর এটা হবে, এটা লিগেল এফেক্ট থাকবে না, এটা এফেক্ট থাকবে হচ্ছে, এটা একাডেমিক এফেক্ট হবে, একটা ইতিহাসের পার্ট হবে। নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং লেস দ্যান দ্যাট। শেষ। এটা নিয়ে আর কোনো প্রক্লেমেশন নিয়ে আলোচনার কোনো খুব একটা আমার মনে হয় যে জায়গা নাই। আরেকটা শুনুন, যে ডেমোক্রেটিক তাহলে তারা কেন আলটিমেটাম দিচ্ছে, তারা কেন গণসংযোগ করছে, তারা বুঝাচ্ছে প্রক্লেমেশনের ব্যাপারে? ওটা করুক না। ওদের যে সক্রেটিস গতকাল বলছে বাংলাদেশে যে এটার কোনো লিগেল এফেক্ট হবে না, সরকারের জন্য কোনো বিষয় না, এটা সরকার সংগঠনের প্রশ্ন কোনো বিষয় হবে না, এটা একটা একাডেমিক বিষয় হবে, ইতিহাসের অংশ হবে। আমাদের এতে ইতিহাসের অংশ হইলে এতে কোনো সমস্যা নাই, বাট ইতিহাসের অংশ না করে বিপ্লবী সরকার মরকার গঠন করতে গেলে আমরা আমাদের বক্তব্য আছে। আমি আপনাকে বলি, হাসিনা আপা, আপনারও তো বাচ্চা আছে মনে হয় 10-11 বছর বয়স এইরকম। তো আমরা 10-11 বছর বয়সে আমাদের বাচ্চারা বহুবারই বলে, যখন কিছু আলোচনা করি, বাবা তুমি বুঝছো না। আমার লেভেলে এই সেকেন্ড ইয়ারে পড়ে বাচ্চা মাসে 2-1 বার বলে, বাবা তুমি এটা বুঝো নাই। তো আমি চুপ করে থাকি, কিন্তু 2-1 বার যখন আমার বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় যখন বলবে আইসা আমি কিছু বুঝি নাই, তখন ঠাড়াই একটা চট্টনা দিব। এইটার নাম হইলো সংসার। তো এই এতদিন যে বলছে যে বিএনপি কিছু বুঝে না, তো এখন প্রক্লেমেশন যেদিন করতে যাবে এদিন বুঝাই দেব। কথা বুঝছেন? আরেকটা আপনাকে বলি যে সব আসুন, আমি বেশি লম্বা আলোচনা করতে পারবো না, আশরাফ ভাই তো ইয়াং মানুষ, অনেক লম্বা আলোচনা করতেছে। তো আমি আরেকটা বলি, শুনেন, এই কি বলে ডেমোক্রেটিক যে সরকারের সবাই যে চোর হয়, লুটপাটকারী হয়, এমপি টেমপির দরকার নাই। তো তার বিকল্প কি? তার বিকল্প হচ্ছে মার্শাল ল। তো মার্শাল ল আপনাকে আমি বলি যে 2007 থেকে 8 সালে 41 জন টাস্ক ফোর্সের মেজর ছিলেন, 41 জন টাস্ক ফোর্স কমান্ডার ছিলেন, 41 জন। তার মধ্যে 35 জন চাকরিতে কোর্ট মার্শাল থেকে বাঁচতে গিয়ে চাকরি ছেড়ে দিয়েছে। 35 জন মেজর। জিজ্ঞেস করেন, 2 জন সেনাবাহিনীর লোক আছে, 41 জনের 35 জন চাকরি ছাড়ছে। এই পরিমাণ চুরি করছে।
আমি আপনাকে বলি, আমার হবিগঞ্জে একজন কমান্ডার ছিলেন, নাম হলো লেফটেন্যান্ট কর্নেল মনির। তো ওইখানে সুবোধ বণিক নামে একজন একেবারেই একেবারে কোনো রাজনীতির সাথে যুক্ত নাই, ওই ভদ্রলোককে আর্মি খুঁজে 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 একদিন শুনলাম যে সুবোধ বণিকের বাড়ি রেড হলো। রেড হলে কি, সুবোধ বণিকের বাড়ির সবাইকে বললো যে তোমরা গিয়া উঠানে দাঁড়াও। উঠানে দাঁড়ানোর পরে সুবোধ বণিকের বাড়ি সবাই রেড টেড করলো। তো সুবোধ বণিকের বাড়ি থেকে 1000 বড়ি স্বর্ণ ছিল। তো সুবোধ বণিকের বাড়ি থেকে ওটা নাই হয়েছে। পরের দিন সুবোধ বণিককে বলছেন যে আপনি হবিগঞ্জে চলে আসেন, লেফটেন্যান্ট কর্নেল মনিরের চাকরি নাই, চাকরি চলে গেছে। তো আমি আপনাকে বলছি যে এই বেশি সময় জনগণের মধ্যে আর্মি থাকলে যেটা হয় সেটা হলো আর্মির যে সুশৃঙ্খল ডিসিপ্লিন লাইফ এটা নষ্ট হয়, আর্মির যে ডিসিপ্লিন লাইফের সততা আছে এটা নষ্ট হয়, আর্মির মধ্যে যে সিভিলের মধ্যে যে দালাল আছে, থানায় যে দালাল কাজ করে, ওই দালালরা আর্মির সাথে যোগাযোগ করার জন্য সক্রিয় হয়, এতে টোটাল আর্মি ধ্বংস হয়ে যাবে। তো এর জন্য আমি আপনাকে বলছি যে ডেমোক্রেটিক সরকার কোনো ভালো সরকার না, তবে সবচেয়ে মন্দের মধ্যে এইটাই এখনো ভালো সরকার, সবচেয়ে মন্দগুলির মধ্যে এইটাই ভালো সরকার। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখান থেকে বাঁচার যে এখন যে আপনার মনে আছে 2008 সালে ইয়ার আপনি দেখবেন পরে দেখবেন যে আমাদের পঙ্কজ প্রণব মুখার্জির বই পড়ে কোয়ালিশন ইয়ার্স, উনি মঈনুদ্দিনের সাথে যে আলাপ আলোচনা করেছেন, জেনারেল মঈনের সাথে আলাপ আলোচনার পরে জেনারেল মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর আমাদের এখনকার ডক্টর ইউনূস, তারা তিনজন বনভোজনে গেছিলেন চট্টগ্রাম। ওই দিন নির্ধারিত হয়ে গেছে আওয়ামী লীগ পাওয়ারে আসবে এবং 130টা আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। 130টা আসনের সীমানা পুনর্নির্ধারণের নায়ক হইল এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত। এই ব্রিগেডিয়ার সাখাওয়াত 130টা আসনের সীমানা পুনর্নির্ধারণ করে এদেরকে ক্ষমতায় আনতে গিয়া, এদের কাছ থেকে লেজিটিমেসি নিতে গিয়া এদেরকে এত বেশি আসন দিয়ে দিছে যে এরা ফ্যাসিস্ট হয়েছে। তো এই ফ্যাসিস্ট হওয়ার পেছনে মঈনুদ্দিনের, ফখরুদ্দিনের এবং এই ডক্টর ইউনূসের পার্ট আছে, তো পাপ আছে তো এদের। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন দুইজন পাপের শাস্তি ভোগ করতেছে, ডক্টর ইউনূস হালকা পাতলা ভোগ করছে। আমাদের যে পাপ আছে, আমরা ক্ষমতায় গিয়ে আমরাও মনে করছিলাম খুব নিয়মকি, আমরাও সেটা ভোগ করেছি। তো আমার মনে হয় যে ন্যাচারাল জাস্টিস যে বিষয়টা আছে, ন্যাচারাল জাস্টিস চলবে, এটাতে কেউ মুক্তি পাবেন না। আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট ভালো গভর্নমেন্টটা তো মন্দের মধ্যে সবচেয়ে ভালো গভর্নমেন্ট। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন শুনতে চাই যে আসলে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অনেক কিছুই হচ্ছে, এটা অবশ্যই আমি ব্যারিস্টার স্যারের কাছে শুনতে চাইবো। কেউ যদি ওনাকে উপহার দেয় তো সেটা কি মানে আসলে অপরাধের মধ্যে পড়ে কিনা? ব্যারিস্টার স্যার আপনার কাছে এক লাইন শুনতে চেয়েছিলাম, তারপরে আমার কাছে শুনেন, কেউ যদি আমাকে আমার অবস্থানের কারণে যদি কেউ আমাকে উপহার দেয়, এটা ঘুষ। জিজ্ঞেস করেন, আমার অবস্থানের কারণে যদি কেউ আমাকে ঘুষ দেয়, তাইলে উপহার দেয়, এটা ঘুষ এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। এটার মধ্যে ম্যানসিয়া আছে কিনা এটা খুঁজে দেখতে হবে, ম্যানসিয়া থাকলে পুরোটাই শাস্তিযোগ্য অপরাধ।